হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বর্তমান পরিবেশ দূষণ, বিশেষ করে বায়ু দূষণের কারণে অথবা শারীরিক কোনো সমস্যার কারণে একেবারে কম বয়সী ছেলে মেয়ে থেকে আরম্ভ করে সব বয়সের স্ত্রী পুরুষদের মধ্যেই হাঁপানি বা অ্যাজমার সমস্যা খুবই কমন। এই অবস্থায় অনেকেই স্টেরয়েডযুক্ত ইনহেলার ব্যবহার করেন, তবে কারো কারো ক্ষেত্রে দেখা যায় এই স্টেরয়েডযুক্ত ইনহেলারও তেমন কাজে আসে না। এই পরিস্থিতিতে ডাক্তারবাবুর কাছে গেলে উনি শারীরিক নানা রকম পরীক্ষা করে ও কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করে ও তার ফলাফল দেখে বলে দেন পেশেন্ট ইওসিনোফিলিক অ্যাজমায় আক্রান্ত। ইওসিনোফিলিক অ্যাজমায় দীর্ঘদিন ধরে ভুগছেন এমন বেশ কিছু ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি ইওসিনোফিলিক অ্যাজমা ও তার হোমিওপ্যাথিক প্রতিকার প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, ইওসিনোফিলিক অ্যাজমা বলতে কি বোঝায়, কাদের হয়, এর লক্ষণগুলি কি কি, এর কারণগুলিই বা কী কী, কী কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কী কী ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কি কি স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। ইওসিনোফিলিক অ্যাজমা হলো এক ধরনের ব্যতিক্রমী বা রেয়ার ধরনের অ্যাজমা, যা একটু বয়স্ক অর্থাৎ 30 থেকে 50 বছর বয়সী স্ত্রী পুরুষদের মধ্যেই সবচেয়ে বেশি দেখা যায়। আর এই অ্যাজমার তীব্রতা ব্রঙ্কিয়াল অ্যাজমার তুলনায় অনেক বেশি হয় ও ঘন ঘন আক্রমণ হয়। তাছাড়াও ইওসিনোফিলিক অ্যাজমায় স্টেরয়েডযুক্ত ইনহেলার তেমনভাবে কাজ করে না। আমাদের রক্তে যে কয়েক ধরনের হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা থাকে, ইওসিনোফিল তাদের মধ্যে এক ধরনের হোয়াইট ব্লাড সেল, যার সংখ্যা স্বাভাবিকভাবে খুবই কম থাকে, অর্থাৎ প্রতি মাইক্রোলিটারে ইওসিনোফিলের সংখ্যা 0 থেকে 500 ও শতকরা হিসেবে 1 থেকে 4 শতকরা। এই ইওসিনোফিল আমাদের শরীরের ইমিউন সিস্টেমে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। ইওসিনোফিল আমাদের শরীরের যে কোনো ধরনের প্রদাহ বা ইনফ্লামেশনকে প্রতিরোধ করে, বিশেষ করে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট ইত্যাদির আক্রমণ হলে এই ইওসিনোফিলের সংখ্যা অত্যধিক বেড়ে যায় আর ইনফ্লামেশন বা প্রদাহকে কন্ট্রোল করে। যদি কোনো কারণে এই ইওসিনোফিলের সংখ্যা স্বাভাবিকের তুলনায় অত্যধিক বেড়ে যায়, তখন সেই অবস্থাকেই বলা হয় ইওসিনোফিলিয়া। এই সমস্ত বাড়তি ইওসিনোফিল রক্তনালীর মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসে আর ফুসফুসে ও শ্বাসনালীতে জমা হয়। এই ইওসিনোফিলের ভেতর থেকে প্রচুর পরিমাণে সাইটোকাইনিন ও প্রোটিন জাতীয় তরল নিঃসরণ হয় ও তা শ্বাসনালীতে ও ফুসফুসে শ্লেষ্মার আকারে জমা হতে থাকে। এছাড়াও আপার রেসপিরেটরি সিস্টেম, অর্থাৎ আমাদের নাকের চারপাশে যে সমস্ত সাইনাস থাকে, সেখানেও এই ইওসিনোফিল নিঃসৃত সাইটোকাইনিন ও প্রোটিন তরল আকারে জমতে থাকে। এর ফলে শ্বাসনালীতে প্রচণ্ড রকম প্রদাহ হয় ও শ্বাসকষ্ট আরম্ভ হয়, সঙ্গে খুব কাশি হয়, বুক সবসময় ঘড়ঘড় করে। শ্বাসকষ্টের তীব্রতা ব্রঙ্কিয়াল অ্যাজমার শ্বাসকষ্টের চেয়ে অনেক বেশি হয় ও এই আক্রমণ ঘন ঘন হতে থাকে। তার সঙ্গে সাইনাস আক্রমণ হওয়ায় সাইনোসাইটিস, নেজাল পলিপ ইত্যাদি দেখা দেয়। আবার নাক সবসময় বন্ধ হয়ে থাকে, হাঁচি হয়, নাক দিয়ে জল পড়ে, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয়। এই অবস্থাকেই বলা হয় ইওসিনোফিলিক অ্যাজমা। যদিও রক্তে ইওসিনোফিলের সংখ্যা অত্যধিক বেড়ে যাওয়ার কারণেই ইওসিনোফিলিক অ্যাজমা দেখা দেয়, তবুও এই ধরনের ভয়াবহ অ্যাজমা হবার আরও অনেক কারণ থাকে, যেমন ইমিউন সিস্টেমের গোলযোগের জন্য ইওসিনোফিলিক অ্যাজমা হতে পারে। আবার
অটো ইমিউনিটির কারণেও ইওসিনোফিলিক অ্যাজমা হতে পারে। তাছাড়াও 30 বছরের ঊর্ধ্বের স্ত্রী পুরুষদের মধ্যে কিছু কিছু রিস্ক ফ্যাক্টর বা ট্রিগার ফ্যাক্টর থাকে, যার ফলে এই ইওসিনোফিলিক অ্যাজমা দেখা দিতে পারে। এই ধরনের কিছু কিছু ফ্যাক্টর হলো অত্যধিক ধূমপান করা, যার ফলে শরীরে প্রচণ্ড ইনফ্লামেশন বা প্রদাহ হয় ও সেই কারণেই ইওসিনোফিলের সংখ্যা বেড়ে গিয়ে ইওসিনোফিলিক অ্যাজমা দেখা দেয়। তাছাড়াও খুব বেশি ঠান্ডা পরিবেশে বসবাস করার ফলে কিংবা কোনো কারণে বারবার ঠান্ডা লাগার কারণে শরীরে প্রচণ্ড প্রদাহ হয় ও সেই কারণে ইওসিনোফিলের সংখ্যা অত্যধিক বেড়ে গিয়ে ইওসিনোফিলিক অ্যাজমা দেখা দিতে পারে। এছাড়াও খুব পরিশ্রমের কাজ করলে কিংবা খুব মানসিক চাপ থাকলে তার থেকেও ইওসিনোফিলিক অ্যাজমা হতে পারে। আবার কিছু কিছু ওষুধ যেমন অ্যাসপিরিন জাতীয় ওষুধ বা NSAID বা নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ধরনের ব্যথা নিবারক ওষুধ দীর্ঘদিন ধরে খেলে তার কারণেও ইওসিনোফিলিক অ্যাজমা দেখা দিতে পারে। যে কারণেই হোক, যে কোনো বয়সের মানুষদের মধ্যে এই ধরনের অ্যাজমা বা হাঁপানির কোনো রকম লক্ষণ দেখা দিলেই একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি নানা রকম শারীরিক পরীক্ষা করে ও কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা যেমন ব্লাডের CBC পরীক্ষা করে, IgE পরীক্ষা করে, পালমোনারি ফাংশন টেস্ট করে ও তাদের ফলাফল দেখে উনি বলে দিতে পারবেন এই ধরনের শ্বাসকষ্ট ইওসিনোফিলিক অ্যাজমার কারণেই হচ্ছে কি না, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি ইওসিনোফিলিক অ্যাজমার বিরুদ্ধে অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো অ্যান্টিম টার্ট। ইওসিনোফিলিক অ্যাজমার সমস্ত রকম লক্ষণ যেমন বুকে প্রচণ্ড কফ জমে যাওয়া, বুক ঘড়ঘড় করা, প্রচণ্ড শ্বাসকষ্ট, অত্যধিক কাশি কিন্তু কাশতে গিয়ে কোনো রকম কফ ওঠে না, অ্যান্টিম টার্টের কাশি ও শ্বাসকষ্ট বিছানায় শুলেই খুব বেশি বেড়ে যায়। এই অবস্থায় অ্যান্টিম টার্ট 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো আর্সেনিক অ্যালবাম। ইওসিনোফিলিক অ্যাজমার সমস্ত রকম লক্ষণ যেমন প্রচণ্ড কাশি, শ্বাসকষ্ট, বুক ঘড়ঘড় করা ইত্যাদির সঙ্গে রোগীর প্রচণ্ড শারীরিক দুর্বলতা থাকে, ছটফটানি থাকে, খুব জল পিপাসা পায় কিন্তু প্রতিবার খুব সামান্য জল পান করে। আর্সেনিকের এই শ্বাসকষ্ট মাঝরাত্রে বা 12টার থেকে 2টোর মধ্যে খুব বেশি বেড়ে যায়, আবার বিছানায় একটু উঠে বসলে এই শ্বাসকষ্ট বা কাশির কষ্ট কিছুটা কমে। এই সমস্ত লক্ষণে আর্সেনিক অ্যালবাম 12x বা 30 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2-3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ইপিকাক। রোগীর বুকে প্রচণ্ড কফ জমে থাকে, সঙ্গে খুব ঘড়ঘড়ে কাশি, শ্বাসকষ্ট ও তার সঙ্গে সব সময় একটা বমি বমি ভাব থাকে, আবার কোনো সময় বমি পর্যন্ত হয়ে যায়। যে কোনো বয়সের মানুষের মধ্যেই কাশির সঙ্গে যদি বমি বমি ভাব ও বমি হওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে ইপিকাক 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3 বা 4 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ন্যাট্রাম সালফ। বর্ষাকালে অথবা একটু স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় যদি কারো খুব কাশি হয়, সঙ্গে বুকে ঘড়ঘড় আওয়াজ হয়, প্রচণ্ড কফ জমে থাকে আর কাশলে একটু সবুজ রঙের শ্লেষ্মা উঠে আসে, সেক্ষেত্রে ন্যাট্রাম সালফ 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3 বা 4 বার খাওয়ানো যেতে পারে। এই সমস্ত ওষুধগুলোর মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর সেই ওষুধটাই খেতে হবে। তবে সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো ওষুধ খাওয়া। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে,
কিছু কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। যেমন ইওসিনোফিলিক অ্যাজমায় আক্রান্ত রোগীদের প্রতিদিন একটু গরম দুধের সঙ্গে 1 চামচ পরিমাণ হলুদ মিশিয়ে সারাদিনে একবার বা দুবার খাওয়ানো যেতে পারে। এছাড়াও একটু ইউক্যালিপটাস অয়েল ফুটন্ত জলে মিশিয়ে স্টিম ইনহেলেশন নিলেও তার থেকেও এই ইওসিনোফিলিক অ্যাজমায় খুব উপকার পাওয়া যায়। এছাড়াও প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে, যেমন আমলকি, লেবু, পেয়ারা ইত্যাদি নিয়মিত খেতে হবে। ব্যায়াম করতে হবে, সারাদিনে খোলা বাতাসে 15-20 মিনিট হাঁটতে হবে। এই সমস্ত করলে ও ওষুধপত্র খেলে দেখা যাবে খুব অল্প দিনের মধ্যেই ইওসিনোফিলিক অ্যাজমা আয়ত্তের মধ্যে এসে যাচ্ছে ও একসময় রোগী সম্পূর্ণ সুস্থ অবস্থা ফিরে পাবে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।